স্পোকেন ইংলিশ টিউটোরিয়ালে স্বাগতম। তো এর আগে আমরা আইসাবিট কমপ্লিট করেছিলাম, তোমরা হয়তো প্রত্যেকটা পার্ট দেখেছো, ঠিক আছে। তো আজকে আমরা আরেকটা স্টোরি পড়বো, যেটা এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুলস, ঠিক আছে। তো এটা একদমই বায়োগ্রাফি বলতে পারো, যেটা এপিজে আব্দুল কালাম নিজেই লিখেছেন। তো আমরা স্টোরিটা পড়ার আগে অটোবায়োগ্রাফিটা পড়ার আগে আমরা তার সম্বন্ধে কিছু তথ্য আগে বলে নেব, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম কে ছিলেন, ঠিক আছে। তো 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি স্বাধীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি পিপলস প্রেসিডেন্ট, জনগণের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন। তার আরেকটা নাম ছিল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাকে মিসাইল ম্যানও বলা হতো, হয়তো তোমরা সবাই ব্যাপারে জানো, ঠিক আছে। আর তিনি ইসরোতে যোগদান করেছিলেন, আর ডিআরডিওতে অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি, ঠিক আছে। এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম ছিল আবুল ফকির জৈনুদ্দিন আব্দুল কালাম, ঠিক আছে। তো ডক্টর এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম ছিল আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম, ঠিক আছে। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আর তার কিছু ফেমাস তার লেখা কিছু বই আছে, যেমন যে স্ট্রং রুলস, যেটা আমাদের নেওয়া হয়েছে তোমার উইংস অফ ফায়ার থেকে। এছাড়াও তিনি ইন্ডিয়া 2020 লিখেছেন, আর ঠিক আছে, আরও এক্সেট্রা আরও কিছু ফেমাস কিছু বই লিখেছেন। তো আর তার বাবা জৈনুল আবেদিন ছিলেন একজন ধর্মীয় মুসলমান, আর তার মা ছিলেন একজন গৃহকর্ত্রী, একজন খুব একটা মানে কি বলবো, খুব কাইন্ড হার্টেড একটা মহিলা ছিলেন, ঠিক আছে। আমরা যখন পড়বো তখন জানতে পারবে, তার বিবরণ দেওয়া আছে। আর এই স্ট্রং রুলস, এই বায়োগ্রাফিটার মধ্যে দিয়ে এপিজে আব্দুল কালাম নিজের যে শৈশবকাল কিভাবে কাটিয়েছেন, ঠিক আছে, শৈশবকালের সম্বন্ধে তিনি লিখেছেন এখানে, যে তার কাটানো সমস্ত সমস্যা, তারপরে সব কিছু, তার নিজের ফ্যামিলির কথাও তিনি এখানে লিখেছেন, কিভাবে তিনি জীবনযাপন করেছেন, তার লাইফস্টাইলটা, এগুলো। তো চলো এবার আমরা বায়োগ্রাফিটা পড়ি, আমরা জানতে পারবো কি ভাবে তিনি লাইফটাকে লিড করেছেন, সব কিছু এখানে বলেছেন, ঠিক আছে। চলো তাহলে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state, ঠিক আছে। এখানে এপিজে আব্দুল কালাম নিজেই বলছেন, ঠিক আছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ, মানে এখানে যেহেতু এটা একটা অটোবায়োগ্রাফি, তাই এখানে এপিজে আব্দুল কালাম নিজেই বলছে, নিজের সম্বন্ধে বলছে, আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ঠিক আছে, যেটা ছিল রামেশ্বরম, একটা, ঠিক আছে, দ্বীপ শহর, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, যেটা ছিল পূর্বতন মাদ্রাস স্টেট রাজ্য, যেটা চেন্নাই নামে পরিচিত হয়েছে। এটা তো অনেক আগের লিখছেন, তাই এটা পুরনো যুগে মাদ্রাস নামে পরিচিত ছিল চেন্নাই, ঠিক আছে। এটা বলছেন এপিজে আব্দুল কালাম, যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার অটোবায়োগ্রাফিটাতে, ঠিক আছে। My father, Joinul Abedin, had neither much formal education nor much wealth. বলছে আমার বাবা, এরপরে সেটা বাবার সম্বন্ধে বলছে, ঠিক আছে। তার বাবার সম্বন্ধে, তার বাবার নাম আমরা বললাম জৈনুল আবেদিন ছিল, তার বাবা একজন ধর্মীয় মুসলমান ছিলেন, ঠিক আছে। তো বলছে হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, বলছে তার বাবার ছিল না কোনো প্রথাগত শিক্ষা, না ছিল খুব বেশি ধন সম্পত্তি ছিল, ঠিক আছে। তারপরে বলছে দেখো, despite these disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit, বলছে এগুলো অসুবিধা থাকা সত্ত্বেও, ঠিক আছে, তার বাবার ছিল একটা সহজাত জ্ঞান, ঠিক আছে, and a true generosity of spirit, এবং ছিল মানে কি বলবো, মানুষের জন্য ভাববার ক্ষমতা, মানুষের জন্য প্রচণ্ড মানুষ দরদি একজন
ইয়ে ছিলেন তিনি, ঠিক আছে, এটাই বলতে চাইছেন যে হৃদয় ছিল তার, হৃদয় ছিল মহানুভবতা, ঠিক আছে, মহৎ একটা মানুষ ছিলেন, তার মানে কি বলবো মনের দিক থেকে, ঠিক আছে, মানুষের জন্য ভাবতেন সবসময়, এরকম একটা মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। তার বাবা সম্বন্ধে তিনি বলছিলেন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসি আম্মা, ঠিক আছে, তার মায়ের নাম তাহলে আমরা কি জানতে পারলাম, আসি আম্মা তার মায়ের নাম ছিল, ঠিক আছে। তো বলছে তার মায়ের কাছে তিনি একজন আদর্শ সহধর্মিণী ছিলেন। I don't recall the exact number of people she fed every day. আমি স্মরণ করতে পারছি না, আমি মনে করতে পারছি না, ঠিক আছে, যে তার মা প্রত্যেক দিন এরকম কতজনকে খাবার খাওয়াতো, ঠিক আছে। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর outsiders ate with us than all the members of our own family put together. বলছে যে আমি স্মরণ করতে পারছি না যে আমার মা প্রত্যেকদিন কতজনকে খাওয়াতেন, বাট আমি এটা নিশ্চিত যে আমরা বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার্স না খেতাম তার থেকে বলছে তার মা বেশিরভাগটাই তার বাইরে যে সমস্ত লোক আসতো, ধরো দুস্থ যারা মানে গরিব দুঃখী মানুষ, এদেরকে তার মা খাওয়াতেন। তার মা এমনই একটা কাইন্ড হার্টেড কি বলবো ওমেন ছিলেন, ঠিক আছে, এটাই বলতে চাইছে চিনি। তারপরে দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বলছে আমার বাবা মা মানুষজনের কাছে একজন আদর্শ দম্পতি রূপে পরিচিত ছিলেন, ঠিক আছে। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বংশধর ছিল, ঠিক আছে, লাইনে, সেটা মোর ডিস্টিংগুইশড মানে কম্পারেটিভলি তার বাবার ফ্যামিলি থেকে বলতে চাইছে এখানে যে তার মায়ের ফ্যামিলিটা বেশি সুখ্যাতি সম্পূর্ণ বলতে পারো, বিশেষভাবে একটা অন্যরকম একটা বিশেষ খ্যাতি ছিল, ঠিক আছে, এটাই বলতে চাইছে তার বাবার ফ্যামিলি থেকে তার মায়ের ফ্যামিলিটা, এটাই বলতে চাইছে, দুটো কম্পারেটিভলি বলতে চাইছে। অন অফ হার forebears having been bestowed the title of Bahadur by the British. কি বলছে তাহলে, অন অফ হার forebears মানে তার মায়ের যে ফ্যামিলিটা একজন পূর্বপুরুষ, ঠিক আছে, সে কি হয়েছিল ব্রিটিশদের দ্বারা বাহাদুর একটা টাইটেল পেয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো, I was one of many children, a short boy with rather undistinguished looks. বলছে আমি তাদের মধ্যে একটা শিশু ছিলাম অন্যতম, a short boy with rather undistinguished looks। বলছে আমি একটা ছোটখাটো চেহারা, ধরো, আর আনডিস্টিংগুইশ বলতে সাদা মাটা। এপিজে আব্দুল কালাম তো দেখেছো যে মানে হাইটে খুব একটা লম্বা ছিল না, শর্ট ছিল, আর সাদা মাটা একদম চেহারা ছিল, এটাই বলতে চাইছে। A short boy with rather undistinguished looks, ঠিক আছে, সাদা মাথা প্রকৃতির একটা তার ছিল, চেহারা ছিল। Born to tall and handsome parents, জন্মগ্রহণ করেছিল একটা মানে টল আর হ্যান্ডসাম সুদর্শন বাবা মার কাছে সে জন্মগ্রহণ করেছিল, এটা বলতেছে। We lived in our ancestral house, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, which was built in the middle of the 19th century, যেটা তৈরি করা হয়েছিল 19th centuryতে। It was a fairly large পাক্কা হাউস, এটা ছিল পুরোপুরিভাবে একটা পাকা বাড়ি, made of limestone and brick, যেটা তৈরি ছিল চুনা পাথর এবং ব্রিক বলতে ইট, on the মক্স স্ট্রিট ইন রামেশ্বরম, যেটা ছিল মক্স স্ট্রিট, মক্স মানে মসজিদ, যেটা মুসলমানরা যেখানে গিয়ে উপাসনা করে, ঠিক আছে, নামাজ পড়ে, ইন রামেশ্বরম, সেটা রামেশ্বরম টাউনে মক্স স্ট্রিটে তাদের বাড়িটা ছিল, পাকা বাড়িটা। My ancestor father used to avoid all in essential comforts and luxuries. আমার ancestor বলতে এখানে বহুল বর্জিত মানে যতটুকু প্রয়োজন ততটুকু
যারা খরচা করে, ঠিক আছে, বা মিতব্যয়ী, পরিমাণ মতো যারা ব্যয় করে, খরচা করে। তো কি বলছে, মাই অ্যানসেস্টর ফাদার used to avoid all inessential comforts and luxuries। আমার যে অ্যানসেস্টর ফাদার, আমার যে মিতব্যয়ী বা বহুলে পরিচিত বাবা ছিলেন, তিনি কি করতেন, used to avoid all inessential comforts and luxuries। সে কি করতো, যে অপ্রয়োজনীয় যেগুলো কমফোর্ট, আরামদায়ক, আর লাক্সারি যেগুলো বিলাসিতা আছে, সেগুলো সে অ্যাভয়েড করতো, এড়িয়ে চলতো। ঠিক আছে, এটাই বলতে এই 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 যে তার বাবার দেওয়া যে শিক্ষা, যে যতটুকু দরকার মানুষের জীবনে, ঠিক আছে, প্রয়োজন, ততটুকুই, এই শিক্ষাটা তার পরবর্তী জীবনেও তিনি তার পুরো জীবন এইভাবেই তিনি একটা সাধারণ মানুষ হিসাবেই মানে কাটিয়েছেন তার জীবন। ঠিক আছে, জীবনযাপন করেছেন, তার বাবা যেভাবে এইভাবে তাকে তৈরি করেছিলেন তার। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, however all the necessities were provided for in terms of food, medicine or clothing। বলছে সে যাই হোক না কেন, কিন্তু অল নেসেসিটি, যেগুলো প্রয়োজনীয় যেগুলো জিনিস ছিল, সেগুলো কিন্তু ফুড, মেডিসিন আর ক্লথ, এই তিনটা জিনিস মানুষের প্রয়োজনীয়, একদম মানে কি বলবো, বেসিক নিড বলতে পারো। তো সেগুলো তার বাবা তাকে ঠিকই প্রোভাইড করতেন, এটাই বলতে চাইছে। ঠিক আছে, কিন্তু এগুলো প্রোভাইড করতেন, কিন্তু যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো ইনএসেন্সিয়াল কমফোর্টস আর লাক্সারিজ রয়েছে, সেগুলো কিন্তু তার বাবা তাকে প্রোভাইড করতো না, অ্যাভয়েড করতো, ওগুলো দিতে পারতো না, আর মানে ওগুলো দিত না, এটাই বলছে। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বলছে এরপরেও আমি বলতে পারি যে আমার যে চাইল্ডহুড, আমার যে শৈশবকালটা ছিল, সেটা ছিল সেভেন সিকিউর। ঠিক আছে, সিকিউর একটা চাইল্ডহুড ছিল, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত দিক থেকে আর ইমোশনালি, মানসিকগত দিক থেকে। ঠিক আছে, তার যে শৈশবকালটা ছিল, সেটা ছিল কি মানে এই দিক থেকে সে প্রচন্ড সিকিউর ছিল। ঠিক আছে, মানে বস্তুগত দিক থেকে, মানসিক দিক থেকে কিভাবে নিজেকে স্ট্রং রাখতে হয়, সেই বিষয়টা তার বাবা তাকে কিন্তু প্রথম থেকেই শিখিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী জীবনেও তার কাজে লেগেছিল এই জিনিসটাও। তারপরে দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি মানে সাধারণত আমার মায়ের সাথেই খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, ফ্লোর, রান্নাঘরের ফ্লোরে বসে। সি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি। সে কি করতো, কলা পাতা দিত খাওয়ার জন্য। অন হুইচ সি দেন ladled রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। যেখানে সে ভাত বেড়ে দিতেন তার মা, এবং অ্যারোমেটিক সাম্বার। সাম্বার হলো সাউথ ইন্ডিয়ান ফেমাস খাবার, যেহেতু তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন, তাই সাউথ ইন্ডিয়াতে এটা ফেমাস একটা। তো অ্যারোমেটিক সুগন্ধযুক্ত একটা সাম্বার দিতেন, আ ভ্যারাইটি অফ সার্ভ। ঠিক আছে, আর হোমমেড পিকল, বাড়ির তৈরি কিছু আচার দিতেন। ঠিক আছে, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং কিছু কি বলবো, নারকেলের চাটনি তাকে দিত। ঠিক আছে, তো এই যে এই তিনটে লাইন, এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য খুব কোশ্চেন আসে যে তার মা তাকে কি খাবার দিতেন। ঠিক আছে, তো এই তিনটে লাইন মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই তিনটে লাইনে ভালো করে, আরো বেশি ভালো করে এটাকে নজর দেবে। এখান থেকে তোমাদের কোশ্চেন পাঁচটা একটা কমন আসে, তো এই লাইনটা তোমরা দেখবে। তো আজকের মতো এখানেই, এই পার্টটাকে এখানে রাখলাম। তো যদি আমার পড়ানো ভালো লাগে, তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, তারা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, জিসান ইংলিশ টিউটোরিয়ালকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তোমাদের সাবস্ক্রাইবও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর তোমরা এইভাবে পাশে থেকো।